ওই খানকে তো আমি বের করবই। ওর সাহস হয় কোথা থেকে আমার ভালোবাসার দিকে নজর দিতে? ছেলেটা মারা যায়। নীলের কাটা হাত দিয়ে ব্যান্ডেজ পেয়ে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। সেদিকে নীলের কোনো খেয়াল নেই। সে ব্যস্ত তার রাগ কমানোর ব্যর্থ চেষ্টায়। নীলের হাতের রক্ত দেখে রাতুল দৌড়ে আসলো নীলের কাছে, এসে বলল, ভাই, আপনার হাতে রক্ত, চলুন ডক্টরের কাছে চলুন, নাহলে ব্যান্ডেজটা চেঞ্জ করে নিন প্লিজ। লাশটার ব্যবস্থা কর। এটা বলে আর কিছু না বলে হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল নীল। নীল বের হবার পরেই রাতুল নির্জয়কে ফোন দিয়ে সব কথা বলল, আর বলল নীলকে সামলানোর জন্য ওর হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। ওরা সবাই জানে নির্জয় নীলের সব থেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা ওদের। ওদের বন্ধুত্বটা খুবই গভীর, তাই একজনের জন্য আরেকজন জীবন দিতেও ভাববে না। নীল যখন খুব কষ্টে বা রেগে থাকে তখন ওকে সামলাতে পারে নীলিমা আহমেদ চৌধুরী আর নির্জয়। নীল খুব জোরে গাড়ি ড্রাইভ করছে, হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। হঠাৎ তার গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে থামায়। খুব কষ্টে গাড়িটাকে নিয়ন্ত্রণ করলো নীল। সামনের গাড়ির ড্রাইভারের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার, তাই গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে দেখে আরও বেশি রাগ উঠে গেল নীলের। ড্রাইভারের কলার ধরে টেনে সামনে এনে বলল, এই, তোর সাহস তো কম না? তুই এমনভাবে গাড়ির সামনে আসলি কেন? যদি আমি নিয়ন্ত্রণ না করতে পেরে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত? হলে মরে যেতাম, আমি আর তুই দুইজন একসাথে মরে যেতাম। এতে আমি খুব শান্তি পেতাম, তোর জ্বালা থেকে বাঁচতাম। চল আমার সাথে। কোথায় যাব? আমি এখন কোথাও যাব না। তুই যাবি আর তোর বাপ সহ যাবে, চল। এই, তুই আমার বাপরে আনোস কেন? আমার কাছে গান আছে, আমি কিন্তু শুট করে দেবো বলে দিলাম। ওকে করিস, আগে হাতে ব্যান্ডেজ করতে দে, পরে মন ভরে যতবার শ্যুট করতে মন চায় ততবার করিস। নির্জয়ের গাড়ি থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে নীলের হাতে ব্যান্ডেজ খুলে আবারও ব্যান্ডেজ করে দিল। নীল বলল, আচ্ছা নির্জন, তুই কিভাবে জানিস বলতো আমার রাগ হলে বা মন খারাপ থাকলে? বন্ধুত্বটা বন্ধুর মতো হলে এমনি বোঝা যায়। আমি যে কয়েকদিন দেশের বাইরে ছিলাম, খুব মিস করছি তোকে। আরে না, তোকে কেন মিস করব, আমি তো মিস করছি আমার না হওয়া বউটাকে। নীল হাসতে হাসতে নির্জয়কে জড়িয়ে ধরল। নির্জয়ও হাসি মুখে নীলকে জড়িয়ে ধরল, তবে ওর ভেতরে বসে হাহাকার। নির্জয় ড্রাইভারকে ফোন দিয়ে ওর গাড়িটা নিতে বলে নীলের সাথে ঘুরতে বের হলো, কারণ নির্জয় জানে নীলের রাগ কমলেও এখনও শেষ হয়নি। তাই দুই বন্ধু ঘুরে বেড়াবে আজ পুরো শহর। অবনীদের বাসার সামনে বিকেলের আগেই বড় বড় দুটো গাড়ি মাল নেওয়ার জন্য আর আরেকটা যাবার জন্য পাঠিয়ে দিয়েছে নিহাল আহমেদ। অবনীরা সবাই রেডি হয়ে নিল। অবনীর যাওয়ার আগে একবার ছাদে যেতে মন যাচ্ছে। হয়তো আর কোনোদিন আসা হবে না বা যাওয়া হবে না এই ছাদে। হয়তো ভাড়াটিয়াদের এমনভাবেই একটা বাসার মায়া ত্যাগ করে আরেকটাতে যেতে হয়, তাই শেষবারের মতো আরেকবার ছাদ থেকে ঘুরে আসতেই হয়। অবনী আস্তে আস্তে হেঁটে ছাদে গিয়ে সবগুলো গাছের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ফুল গাছ বরাবরই পছন্দ তার। তখনই পেছন থেকে একজন বলে উঠল, আমায় বিদায় দেবে না ঝালমরিচ? শাফিনের কথায় ভ্রুকুচকে পেছনে তাকালো অবনী। শাফিনের দৃষ্টিতে রাগে ভরপুর। অবনী ভয় পেয়ে গেল শাফিনের দিকে তাকিয়ে। শাফিনকে দেখে অবনী কিছু না বলে আস্তে আস্তে হেঁটে চলে যেতে নিলে শাফিন ওর পথ আটকে দাঁড়ালো। সে বলল, সেদিন ছাদে আসতে বলার পর আসলে না কেন? রাতের বেলা আপনার কথা মতো একলা একটা মেয়ে আমি ছাদে আসবো কেন আজিব? আর আপনি কে যে আমাকে আপনার সব কথা বলতে হবে? অবনীর কথায় শাফিনের রাগ আরও বেড়ে গেল। সে অবনীর হাত দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমি কে সেটা তোমার জানতে হবে না। এখন তুমি অন্য বাসায় যাবে না মানে যাবে না। আমার কথা না শুনলে খুব বেশি খারাপ হয়ে যাবে তোমার। যাবো, আমি 100 বার যাবো। আপনার কথা মতো চলতে আমি বাধ্য নই। বাধ্য বাধ্য বাধ্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি এই বাসা ছেড়ে কোথাও যাবে না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, তাই আমি আপনার কথা মতো চলবো না। সরুন সামনে থেকে। ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি খুব ভালোভাবে জানি। ঝালমরিচ, তুমি আজ গেলে তার পরিণতি ভয়ানক থেকে ভয়ানক হবে। অবনী কোনো রকম নিজের হাত ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যেতে লাগলো। কান্না পাচ্ছে তার খুব। কেন যে ছাদে আসতে গিয়েছিল? এই লোকটা ভালোবাসলে এটা কি তার ভালোবাসার নমুনা? সন্ধ্যা 6টা। অবনীরা চলে এসেছে নীলদের বাসায়। নিচের তলায় থাকবে সাহেরা বেগম আর অবনীর নানু, আর উপরের তলায় থাকবে আরিহা আর অবনী। মায়ের সাথেই থাকতে চাইলে নিচের তলায় তার রুম খালি ছিল না। মায়ের সাথেই থাকতে চাইলে নিচের তলায় তার রুম আর খালি ছিল না। অবনীর নানু সিঁড়ি দিয়ে বারবার উঠতে নামতে পারবে না, তাই উপরে থাকতে পারবে না। অবনী মায়ের সাথে এক রুমে থাকতে চাইল, কিন্তু এতগুলো রুম উপরে খালি থাকতে ওরা জটলা পাকিয়ে এক রুমে থাকবে সেটা মানতে পারলেন না নীলিমা আহমেদ চৌধুরী। তাই আরিহা আর অবনীকে উপরে থাকার সিদ্ধান্তটাই মানতে হলো। তবে অবনীর পা ঠিক হবার আগ পর্যন্ত নিচেই থাকবে। এই পা নিয়ে উপরে উঠতে নামতে সমস্যা হবে তার। রাত 9টা।
সব কিছু গুছিয়ে রেখে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে। তবে নীল মাত্র বাইরে থেকে এসে শাওয়ার নিচ্ছে। এখনো পর্যন্ত দেখেনি অভনীদের। অভনীর মনটা এখন খুব ফুরফুরে লাগছে। কি সুন্দর একটা পরিবার পেয়েছে সে। বাবাকে হারিয়েও নিজেকে এখন আর এতিম লাগছে না তার। 9:30 বাজে শাওয়ার নিয়ে একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরে ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে নিচে নামলো নীল আর বলতে লাগলো, মামুনি, খুব ক্ষুধা লেগেছে, চলো তুমি আমায় খাইয়ে দেবে এক্ষুনি। অভনী নীলের দিকে তাকালো আর নীলও অভনীকে নিচে বসে থাকতে দেখলো। অভনী এক নজর তাকিয়ে নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলো আর মনে মনে ভাবতে লাগলো, শুনেছি মেয়েদেরকে শাওয়ারের পর খুব স্নিগ্ধ লাগে, কিন্তু একটা ছেলেকেও যে শাওয়ারের পর ভেজা চুলে এতটা স্নিগ্ধ, পবিত্র আর সুন্দর লাগে সেটা জানা ছিল না। ফর্সা শরীরে ব্ল্যাক কালারটা যেন আঁকড়ে ধরে আছে তাকে। এই মুহূর্তে আমি আর এই লোকটার দিকে তাকাবো না। কে জানে কখন আমার হার্টবিট বন্ধ হয়ে যায়, কখন হৃৎপিণ্ড ব্লক হয়ে যায়। নীল অভনীর দিকে তাকিয়ে থেকে নিচে নেমে আসলো। নীল নিচে আসার পর সবাই একসাথে খেতে বসলো। আজ রাতের খাবারটা অভনীরা নীলদের সাথেই খাবে। নীলিমা আহমেদ চৌধুরী নীলকে খাইয়ে দেওয়ার সময় অভনী আর আরিহাকেও খাইয়ে দিচ্ছে একসাথে। এ যেন এক মায়ের পরম মমতা, মায়ের ভালোবাসা। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে কবিতা আওড়াতে লাগলো নির্ঝয়। বন্ধুত্বের জালে আটকে আছে সে, তবে এই বন্ধুত্ব শেষ হবার নয়। নির্ঝয় চায়ও না শেষ করতে। সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হবার নয়, বরং কঠিন পরিস্থিতিগুলোতে বন্ধুত্ব আরো দৃঢ় হয়। নির্ঝয় চায় নীল হ্যাপি থাকুক। নীল অভনীকে পছন্দ করে, সেটা সে সেদিনই বুঝেছিল, যেদিন না চেনার বাহানা করে অভনীদের বাসায় নিল না। তবে আজ খুব ভালো করে বুঝতে পারলো নীলের অভনীর প্রতি ভালোবাসাটা কতটা ভালোবাসলে তার একটু অপমান কষ্টের জন্য কাউকে খুন পর্যন্ত করতে পারে, তা জানা নেই নির্ঝয়ের। তবে নির্ঝয়ের বুকটাও হাহাকার করছে আজ। লাভ এট ফার্স্ট সাইট কখনো বিশ্বাস করতো না নির্ঝয়, তবে অভনীকে দেখে সে বুঝেছে অভনী ওর ভালো লাগা নয়, বরং ভালোবাসা। তবে আজ থেকে সেই ভালোবাসাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবে, কারণ সে নীলকেও ভালোবাসে। নীল ওর বন্ধু, ওর ভালোবাসা, ওর ভাই। তাই শুধু ভালোবাসার জন্য বন্ধুকে হারাতে পারবে না সে। তার বন্ধু অভনীর সাথেই ভালো থাকুক, এটাই চাইবে এখন থেকে। তার এটাই চাওয়া শুধুমাত্র। এই মুহূর্তে একটা কারণে খুব ভালো লাগছে নির্ঝয়ের, নীল ভালো থাকবে। নীলের ভালো থাকার জন্য নিজের লাইফের এত বড় একটা জিনিস ত্যাগ করতেও তার খুবই ভালো লাগছে। এটাই তো বন্ধুর মতো বন্ধুত্ব, যে বন্ধুত্ব কখনো একদিনের বন্ধুত্বকে বাদ দিয়ে একটা মেয়েকে পাওয়ার জন্য লড়াই পর্যন্ত করবে না। ভালোবাসা তো দূরে সরেও বাসা যেতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে হাঁটা দিল সে। নিজের মনের কষ্টের কথাগুলো নিজের খুব কাছের বন্ধুর কাছেও বলা যায় না, নিজের মধ্যে সেই কষ্টটাকে পুষে রাখতে হয়। তো তার থেকে কষ্টের কিছু আছে বলে এই মুহূর্তে মনে পড়ছে না নির্ঝয়ের। তবে সেই মুহূর্তে ডায়েরির পাতাতে নিজের কষ্টগুলো হালকা করার উত্তম মাধ্যম বলে মনে হলো তার। তাই সে ব্যাগ থেকে ডায়েরিটা নিয়ে লিখতে বসে পড়ল নিজের অনুভূতিগুলোকে, নিজের কষ্টগুলোকে, অভনীকে না বলা কথা আর বন্ধুত্বের ভালোবাসার কথাগুলো। এক হাতে ছাতা আর এক হাতে কিছু ফাইল নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে অভনী। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। এই বিরক্তিটাতেও এক বস্তা বিরক্ত মনে হচ্ছে সে। প্রায় 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছে সে, তবুও একটা বাসও পেল না। পায়ের অবস্থা এখন অনেকটাই ভালো, তাই অফিসে যাওয়ার জন্য রওনা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গাড়ি না পাওয়ায় এক বস্তা বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট্ট বেঞ্চটাতে সে বসে পড়ল। একটু পরে গাড়ির হর্নের শব্দে ভ্রু কুচকে সামনে তাকালো অভনী। গাড়ির ভেতর থেকে সামনের দিকে তাকিয়ে এক নাগারে হর্ন বাজিয়ে যাচ্ছে নীল। অভনী বুঝতে পারলো ওর জন্যই এভাবে হর্ন বাজানো হচ্ছে, তাই আপাতত আর শব্দ দূষণ হতে না দিয়ে বসা থেকে উঠে গাড়ির দিকে পা বাড়ালো সে। গাড়ির কাছে গিয়ে বলল, আপনি কানে কম শোনেন, আগে জানতাম না তো। এমনভাবে হর্ন বাজাচ্ছেন কেন? এখানে ভেবে দাঁড়িয়ে আছেন কি বাসে করে ছেলেদের সাথে ঠেলাঠেলি করে যাওয়ার জন্য? কিন্তু আমাদের বাসায় ভাড়া থাকেন, আমাদের তো কিছু দায়িত্ব আছে, তাই না মিস অভনী? অভনী বুঝতে পারছে তার সামনে গাড়িতে বসা সুদর্শন ছেলেটি রেগে যাচ্ছে, আর তার রাগ যে কতটা ভয়ঙ্কর তা সে সেদিনই বুঝতে পেরেছে। কি দরকার মানুষটার সাথে কথা না বলে অভিমান করে থাকার? স্যার আর পিএ এর সম্পর্কে স্যার রাগ করে মারতে পারলেও পিএ এর তো রাগ করার অধিকার নেই। যদি সে হয় আমার মতো অভাগা, তবে শুধুই কি দায়িত্ববোধের জন্যই যেতে বলেছে? অভনী ভাবনার ঝুলিটাকে এই মুহূর্তে দূরে ফেলে দিয়ে গাড়িতে উঠে বসলো। নীল অভনীর সিট বেল্টটা লাগিয়ে আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। অভনী এক মনে বাহিরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। হালকা ভেজা খোলা লম্বা চুলগুলো উড়ে এসে নীলের চোখে মুখে লাগছে। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার।
কিছু দূর যাবার পর নীল হঠাৎ গাড়ি থামিয়ে দিল। অবনী ভ্রু কুচকে নীলের দিকে তাকালো। নীল শান্ত দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে এক প্যাকেট কিটক্যাট চকলেট অবনীর দিকে এগিয়ে দিয়ে বলল, সরি, আমি সেদিন এমনভাবে বলতে চাইনি। রাগ উঠলে আমার মাথাটা ঠিক থাকে না। নীল সরি বলাতে অবনী একটু অবাক হলো, তবে মনে মনে খুব ভালো লাগতে লাগলো। এই কারণে যে মানুষটাকে ছোটখাটো নিজের ভুলগুলোতে দুঃখ প্রকাশ করে। অবনী মুচকি এসে বলল, ইটস ওকে হিরো সাহেব। নীল হালকা মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার উপর থেকে যেন একটা বড় বোঝা নামানো হলো বলে মনে হচ্ছে। ইস, কতদিন পর হিরো সাহেব বলল সে। নীল অফিসের সামনে এসে গাড়ি থামালো। অবনীকে নামিয়ে দিয়ে সে চলে গেল মেডিকেল ক্যাম্পাসের উদ্দেশ্যে। অবনীও ভেতরে চলে গেল। অফিসের মধ্যে সারাদিন খুব ভালোভাবেই কেটে গেল অবনী। রুমি আর জিসানের ঝগড়া দেখতে এখন খুব ভালো লাগে তার। তবে তো দুজনেরই যে দুজনের প্রতি ভালো লাগা আছে সেটা বেশ বুঝতে পারছে অবনী। লাঞ্চ টাইমে নিহাল আহমেদ অবনীকে ডেকে পাঠিয়ে একসাথে লাঞ্চ করলেন। তবে এতে অফিসের বেশ কয়েকজনের হিংসার পাত্রী হয়ে উঠল অবনী। সবাই হিংসা করতে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। সারাদিন অফিসের পর নিহাল আহমেদের সাথেই বাসায় ফিরল অবনী। নিহাল আহমেদ খুব কড়াভাবে বলে দিয়েছেন নীল অফিসে গেলে নীলের সাথে আর নইলে ওনার সাথে অবনীকে অফিসে যেতে। এক বাসা থেকে যাবে, এতে আলাদা যাবার কোনো মানে আছে? বাসায় গিয়ে কলিং বেল বাজাতে সাহেরা বেগম এসে দরজা খুলে দিল। অবনী মাকে জড়িয়ে ধরে উপরে নিজেদের রুমে চলে গেল। আরিহা এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে, পড়ছেও না আবার লিখছেও না। অবনী আরিহার কাছে গিয়ে বলল, কি রে অরু, এমন ভ্যাবলাকান্তর মতো হয়ে আছিস কেন? আজকে তো নতুন স্কুলে 9-এ ভর্তি হবার কথা। মা নিয়ে গিয়েছিল? হ্যাঁ রে, আপু নিয়ে গেছিল। তুমি এখনো আসতেছিলে না, তাই বইয়ের দিকে তাকিয়েছিলাম। তুমি না বুঝিয়ে দিলে আমি এই ভয়ানক ভয়ানক সিম্পলের মধ্যে গর্জিয়াস রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের মতো জিনিসগুলো বুঝবো কিভাবে বলো তো? হয়েছে, এই নে চকলেট। ব্যাগ থেকে চকলেট বের করে ওকে দিলাম। তুই চকলেট খা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোকে বুঝিয়ে দিব। ওকে মাই কিউটি গুলুমুলু আপুই। অবনী ফ্রেশ হয়ে এসে আরিহাকে পড়া বোঝাতে লাগলো। যার কাঁধে এত এত দায়িত্ব, তার সারাদিন কাজ করার পরে হয়তো ক্লান্ত হতে নেই। অবনীদের পাশের রুমটাই নীলের রুম। নীল অবনীদের রুমের পাশ দিয়ে নিচে নামতে যাচ্ছিল, তখনই অবনীদের দরজা খোলা থাকায় দেখতে পেল অবনী আরিহাকে বোঝাচ্ছে। নীল দরজায় হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে তাকিয়ে আছে অবনীর দিকে। কি সুন্দর বোঝানোর ক্ষমতা তার। অবনী অন্যদিকে ঘুরে থাকায় নীলকে দেখতে পেল না, তবে আরিহা দেখতে পেয়ে কুচকুচে কালো ভ্রু জোড়া কুচকে তাকিয়ে আছে দরজার দিকে, যার মানে এই মুহূর্তে নীলকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে তার কাছে এলিয়েনের মতো লাগছে। আরিহার মনোযোগ না পেয়ে অবনী আরিহার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই দেখছিস এমন করে? কখন থেকে বোঝাচ্ছি, বুঝতে পারছিস না কেন? দরজার দিকে তাকিয়ে আছিস কেন? কি আছে? অবনী দরজার দিকে তাকালো, তবে কাউকে দেখতে পেল না। তাই কপালটা ভাঁজ করে হালকা রাগ ফুটিয়ে তুলে আবারও বলল, কি রে অরু, কিছুই তো নেই, কি দেখছিস বল? আপু দেখো, দরজাটা কি সুন্দর তাই না? একদম রাজমহলের দরজার মতো। শুধু পড়া থাকি তাই না? তাড়াতাড়ি পড়, আমাকেও অফিসে একটু কাজ করে পড়তে বসতে হবে। উফ, কালকে আবার আমার একটা প্রেজেন্টেশন আছে, নতুন প্রজেক্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঝালমরিচ, তোমার ভুলের মাসুল ওই ছেলেটাকে পেতে হবে। তবে ছেলেটাও কম ভুল করেনি, অনেক ভুল করেছে, অনেক। তোমাকে তো আমি আমার করে ছাড়বো, ঝালমরিচ। তার জন্য আঙ্গুলটা যতটা পাকাতে হয় আমি তার থেকেও বেশি পাকাবো, মনে রেখো। পরের দিন সকালে নীলের সাথে অফিসে গেল অবনী। অফিসে নিজের কেবিনে গিয়ে ফাইলগুলো একবার চেক করে নিল সে। ফাইলগুলো নিয়ে নীলের কেবিনের দিকে হাঁটা ধরল সে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তবে আমি সবাইকে অনুমতি নিয়ে আসতে বলিনি, কেউ কেউ এমনিই আসতে পারে। আপনি হয়তো ভুলে গেছেন স্যার, আপনি নিজেই বলেছিলেন অনুমতি না নিয়ে যেন রুমে প্রবেশ না করি স্যার। আজও কথায় কথায় এমন স্যার স্যার করছো কেন? স্যার আপনি হয়তো এটাও ভুলে গেছেন যে স্যার আপনি বলেছিলেন যখন তখন আপনাকে অন্য নামে না ডাকতে, বিশেষ করে অফিসে। শ্যাট আপ, আমি না বলেছি, এখন আবার আমি হ্যাঁ বলেছি, সো হ্যাঁ মানে হ্যাঁ, ওকে? ফাইলগুলো চেক করে নিন। কিছুক্ষণ পর অফিসে কয়েকজন ক্লায়েন্ট আসলো আর অবনী ফাইলগুলোকে নিয়ে নীলের পেছন পেছন যেতে থাকে। খুব বেশি বয়সও না তার, চাকরি জীবনে প্রথম প্রেজেন্টেশন অবনীর। খুব বিচলিত লাগছে, তবুও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দেখিয়েছে সে, যার ফলস্বরূপ এই প্রজেক্টটা পেয়ে গেল তারা। অবনীর রুমি অফিসের ক্যান্টিনে বসে আছে, তখন ওখানে জিসান এসে বসলো। তাকে দেখে রুমি রেগে বলল, সবসময় আমার পিছু পিছু থাকেন কেন বলেন তো? প্রেমে টেমে পড়লেন নাকি? প্রেম?
তাও আবার তোমাকে? হাউ ফানি! তোমার মতো শাকচুন্নির সাথে যে প্রেম করবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে একদম। যার ভাগ্য খুব ভালো সেই আমাকে পাবে, আপনার মতো সাদা বিড়াল না। তখনই অবনীর মোবাইলটা বেজে উঠলো। অবনী ব্যাগ থেকে ফোন বের করে দেখলো নীল কল দিয়েছে, তাই তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে নিল। কে জানে কখন আবার রেগে বোমের মতো ফেটে যায়। অবনী ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে বলতে লাগলো, এক্ষুনি আমার কেবিনে আসো। এখন মানে এক্ষুনি, মনে থাকে জানো। অবনী বুঝতে পারে না মানুষটা মাঝে মধ্যে কি হয়ে যায়। অবনী রুমিকে বলল, তোমরা টম এন্ড জেরি ঝগড়া করো আর খাও, আমি গেলাম। এই না, আমাকে নিয়ে যাও এই জলহস্তির কাছ থেকে। ওই, আমি জলহস্তি হলে আপনি জলহস্তিনি, বুঝেছো? আপনার সাথে কথা বলা আর কচু গাছে ফাঁসি দেওয়া একই কথা। অবনী আর না দাঁড়িয়ে চলে গেল। ওদের খুনসুটি নয়, ওদের খুনসুটিময় ঝগড়া চলতেই থাকুক, প্রবলেম কেতে। কিন্তু এখন যদি না যাওয়া হয় তাহলে কি অবস্থা করবে ওই মাঝে মাঝে বজ্জাত হওয়া লোকটাই জানে। অবনী নীলের কেবিনের ভেতর ঢুকে দেখলো পুরো টেবিলে খাবার ভরা। অবনী কিছুটা অবাক হলে প্রকাশ করলো না, বলল, কেন ডেকেছিলেন হিরো সাহেব? চুপচাপ সামনে বসো। অভনীয় শান্ত মেয়ের মতো চুপটি করে বসে পড়ে। আচ্ছা, এবার খাওয়া দাওয়া শুরু করো। অবনী বড় বড় চোখ করে তাকিয়ে আছে নীলের দিকে। তবুও লোকটা রেগে যাবার ভয়ে খাওয়া শুরু করলো। অবনীর সাথে সাথে নীলও খেয়ে নিল। খাওয়া শেষে একজনকে খাবারগুলো নিতে বলে অবনীকে বলল, এই চেয়ার থেকে একদম উঠবেন না। আমি কাজ করবো আর আপনি আমার সামনে বসেই কাজ করবেন, আর কাজ না থাকলেও বসে থাকবেন, মাইন্ড ইট। অবনী অবাকের সাথে সাথে রাগ হলেও নীলের রাগের ভয়ে চুপ করে গেল। এরকম ভাবে কারোর সামনে বসে থাকতে থাকতে বোরিংয়ের ডিব্বাটা খুব সহজেই অবনীকে আঁকড়ে ধরল। কিন্তু তবুও বিরক্তিকর চেহারা নিয়ে নিজের পায়ের নখ দিয়ে টাইলস করা ফ্লোরটাতে খোঁচানোর অগত্যা চেষ্টা করছে সে। নীল বুঝতে পারছে অবনী বিরক্ত হচ্ছে। এতে তার কোনো হেলদোল না হয়ে আরো হাসি পেতে লাগলো। আরো কিছুক্ষণ এভাবে বসিয়ে রেখে অবনীকে নিজের কেবিনে যেতে বলল। অবনী বের হবার সাথে সাথেই নীল হু হু করে হেসে উঠল, আর অবনী নীলকে এক গাদা বকা দিতে দিতে হাঁটতে লাগলো। অফিসের কাজ শেষ করে নিহাল আহমেদ আরও পরে যাবেন বিধায় নীল আর অবনীকেই বাসার উদ্দেশ্যে বের হতে হলো। নীল গাড়ি ড্রাইভ করছে, তার পাশের সিটে বসে সামনের দিকে তাকিয়ে আছে অবনী। সন্ধ্যার আবছা আলোয় শহরের ব্যস্ত মানুষগুলো ছোটাছুটি করতে দেখতে বেশ ভালো লাগছে অবনী। সামনে ফুচকার দোকান থেকে চেঁচিয়ে উঠল অবনী। অবনীর কাজে নীল গাড়ি থামিয়ে ভ্রু জোড়া কুচকে থাকলো অবনীর দিকে। অবনী বলল, ফুচকা, আমি ফুচকা খাবো হিরো সাহেব, সে কবে থেকে খাই না। আহা, এখানে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না। আমি কিন্তু নিয়ে। নীল বলার আগেই অবনী লাফিয়ে লাফিয়ে ফুচকা খেতে চলে যেতে লাগলো। তাই নীলও তার পেছন পেছন যেতে লাগলো আর অবনীকে ডাকতে লাগলো। কিন্তু অবনী এখন লাফিয়ে লাফিয়ে হাঁটতেই লাগলো। হঠাৎ সামনে থেকে দ্রুত গতিতে একটা গাড়ি ছুটে আসতে লাগলো। অবনী যথেষ্ট সাইডেই ছিল, তবুও নীলের মনে হচ্ছে গাড়িটা এদিকেই আসছে। নীল বারবার অবনীকে ডাকছে, কিন্তু নীল পেছন ফেরার সাথে সাথে জোরে একটা ধাক্কা অনুভব করলো। আচমকা ধাক্কার প্রভাব সহ্য করতে না পেরে একটু সামনেই ছিটকে পড়লো সে। মাথা তুলে সামনে তাকাতে দেখলো তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার হিরো সাহেব। এতক্ষণে আশেপাশের অনেকে এসে জড়ো হলো, কিন্তু গাড়িটা প্রচণ্ড দ্রুত গতিতে চলে যাওয়ায় কেউই ধরতে পারলো না গাড়িটাকে। অবনী দৌড়ে আসে নীলের কাছে। তীব্র বেগে রক্ত ঝরছে নীলের শরীর থেকে। নীল অস্পষ্ট সুরে বলে উঠল, অনি, অনি তুমি ঠিক আছো তো? অবনী পাগলের মতো কান্না করতে লাগলো, কিন্তু কেউই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে না। কেউ কেউ ব্যস্ত অবনীর কান্না দেখায়, কেউ কেউ আবার ছবি তুলতে ভিডিও করায় ব্যস্ত। অবনী নীলকে জড়িয়ে ধরে জোরে জোরে হাও মাও করে কাঁদতে লাগলো। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত সে বুঝতে পারছে না, তবে সে বুঝতে পারছে তার হিরো সাহেবের কষ্ট হচ্ছে বড্ড বেশি। অনেকই কষ্ট হচ্ছে, যার পক্ষে সহ্য করা অসম্ভব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। হসপিটালের করিডোরে বসে আছে অবনী। নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাসায় খবর পর্যন্ত দেওয়া হলেও কেউ এখনো আসেনি। তখন রাস্তায় অবনী যখন পাগলের মতো কান্না করছিল, তখন এত মানুষের ভিড়ের মধ্যে একজন ছেলে এগিয়ে আসলো অবনীকে সাহায্য করার জন্য। তার ভাষ্য মতে তিনি নীলকে আগে থেকেই চেনেন। হয়তো এখানকার অনেকেই চেনেন, কিন্তু বিপদের সময় কেউই কারো কাছে আসতে চায় না। সব মানুষ আবার এখন। ছেলেটা গাড়ি ড্রাইভ করতে পারে, নীলের গাড়ি দিয়ে ছেলেটার সাহায্য নিয়ে নীলকে হসপিটালে নিয়ে আসলো অবনী। নীলের কন্ডিশন ভালো না থাকায় সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। অন্য কেউ হলে হয়তো আগে ভর্তি করতে হবে, অ্যাক্সিডেন্ট পুলিশ কেস, তাই আগে পুলিশকে খবর দিতে হবে, এমনটাই বারবার বলতেন ডক্টররা। কিন্তু নীলকে ওনারা অনেকেই চেনে। একে তো বড় মাফিয়া, তার উপরে টপ বিজনেস আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নিহাল আহমেদের ছেলে, তাই তাড়াহুড়ো করেই ওনারা নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে।